আগামীকাল সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত যখন সুপার এইটে তাদের যাত্রাটা শুরু করছে, দুইটা টিমই চাইবে একে অপরকে টেক্কা দিতে। ভারত রিসেন্ট পাস্টে যেরকম পারফর্ম করেছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে, তার উপর সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের স্ট্যাটটা যেহেতু অত্যন্ত ভালো, সেই কারণে ভারতই ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে শুরু করবে হয়তো ঠিকই, কিন্তু সাউথ আফ্রিকাও রিসেন্ট পাস্টে এই চলতি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের 4টা ম্যাচে 4টাতেই কিন্তু তারা জয় পেয়েছে। সাউথ আফ্রিকার এই ওভারঅল লাইন আপের ব্যাটার কিংবা বোলারদের নিয়ে আলাদা করে যে পরিকল্পনার জায়গাগুলো ভারতের টিম ম্যানেজমেন্টের করা উচিত বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। ক্যাপ্টেন এইডেন মার্ক্রম রিসেন্ট পাস্টে কিন্তু দারুণ ছন্দে রয়েছে। 4টা ম্যাচের মধ্যে তিনি 2টা হাফ সেঞ্চুরি করেছেন, তার মধ্যে নিউজিল্যান্ডের এগেনস্টে যে তিনি 86 রানের অপরাজিত ইনিংসটা ডেলিভার করেছেন, ওই পার্টিকুলার ইনিংসটার জন্য নিউজিল্যান্ডের দেওয়া ওই 171 রানের টার্গেট একেবারে হেসে খেলে মামুলি বানিয়ে 17টা বল হাতে রেখে সাউথ আফ্রিকা কিন্তু চেস করে জিতে গেছিল। সেই পার্টিকুলার জায়গা থেকে আমি মনে করি ক্যাপ্টেন এইডেন মার্ক্রম রিসেন্ট পাস্টে তার ওই আগুন ঝরা ফর্মের ব্যাটিংটার ধারা যেহেতু আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন, মানে তাকে রুখতে গেলে শুরুতেই কিন্তু তার উইকেটটা এই জায়গায় ডেফিনেটলি লাগবে বলেই আমার বিশ্বাস। আর তাকে ফেরানোর জন্য ভারতের পক্ষে সবচেয়ে বড় বাজির ঘোড়া হতে পারেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং এর খেলা কিংবা না খেলা নিয়ে একটা আনসার্টেনিটির জায়গা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এইডেন মার্ক্রমকে যদি একটা চমৎকার সেফ ট্র্যাপে ফেরানো যায়, তাহলে ভারত যে শুরুতেই আপার হ্যান্ডে চলে যাবে ম্যাচে, সেরকমটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর এইডেন মার্ক্রমের একটা দুর্বলতার জায়গা হচ্ছে আউটসাইড দি অফ স্টাম্প, ব্যাক অফ দ্য লেন্থ, ওই পার্টিকুলার করিডোর অফ আনসার্টেনিটির জায়গায় যদি তাকে বল করা যেতে পারে, আর একটা মিড অফ কিংবা ওই একটা এক্সট্রা কাভার আর একটা শর্ট কাভার, এই মানে পাওয়ার প্লের মধ্যে এইরকম ফিল্ড সেট আপ করে যদি তার এগেনস্টে ওই জায়গায় মানে ফিল্ডিংটা সাজানো যায়, তাহলে এইডেন মার্ক্রমের উইকেটটা কিন্তু তুলে নিতে ভারতের খুব একটা প্রবলেম হবে না বলি আমি মনে করি। এই পার্টিকুলার একটা জায়গাতেই এইডেন মার্ক্রমের দুর্বলতাটা রিসেন্ট পাস্টে বেশ ভালো মতোই চোখে পড়েছে। আর এছাড়া কুইন্টন ডিকক, যিনিও কিন্তু বেশ দারুণ ছন্দে রয়েছে, তবে তিনি শুরুতে অ্যাঙ্করিং রোলটাই প্লে করছেন রিসেন্ট পাস্টে, যেহেতু এইডেন মার্ক্রম শুরু থেকেই চালিয়ে খেলার কাজটা করছেন। কিন্তু ডিককও যে ক্রিজে জমে গেলে কিংবা মানে বড় ইনিংস খেলার যদি তিনি একবার ইঙ্গিত দিয়ে ফেলেন, পরবর্তীতে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা কিন্তু আমরা আফগানিস্তানের এগেনস্ট ওই পার্টিকুলার ম্যাচটাতেই রেখেছিলাম। ডিককের এগেনস্টে স্পিন দিয়ে কিন্তু তাকে কাবু করতে হবে বলে আমি মনে করি। ডেফিনেটলি পেস বোলাররাও শুরুতে ডিককের উইকেটটা তুলে নিতেই পারে, সেক্ষেত্রেও ডিককের উইকেটটা তোলার ক্ষেত্রেও সেরা বাজির ঘোড়া ওই আর্শদীপ সিংই কিন্তু হতে পারেন। ডিকককে ওই আউটসাইড দি অফ স্টাম্প ওই পার্টিকুলার চ্যানেলেই ওই মিক্স পেস আপ লেংথে মানে যদি তাকে বল প্রডিউস করা যায়, মানে একই লেংথে যেন সব বল তাকে না করা হয়, ওই পার্টিকুলার চ্যানেলে তাকে মানে 2টা বল যদি গুড লেংথে বল করা হয়, কিংবা 2টা বল যদি তাকে ড্রাইভ খেলানোর মতো লোভ দেখানো হয়, ওই একদম ফুলার লেংথে বল করে এইরকম পার্টিকুলার ওয়েতে যদি তাকে ডিসিভ করা যায়, এই রকম ভাবেই দেখেছি ওই কুইন্টন ডিকক রিসেন্ট পাস্টে বাঁহাতি পেস বোলারদেরকে উইকেটগুলোকে বিড়িয়ে দিয়ে এসছেন। আর এছাড়া ডেভাল ব্রেভিস সাউথ আফ্রিকার এই লাইন আপের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার বলে যাকে মনে করা হয়। আউটসাইড দি অফ স্টাম্প শর্ট পিচ ডেলিভারি, মানে শর্ট পিচ ডেলিভারি তার শরীরের কাছে যেন না করা হয়, ক্লোজ টু দা বডি করলে তিনি কিন্তু পুল শট কিংবা হুক শটের মাধ্যমে সেটাকে গ্যালারির বাইরে আছড়ে ফেলবেন, সেই সম্ভাবনায় মোর দ্যান 90%। কিন্তু শরীর থেকে যদি তাকে দূরে একটু যদি ওই মানে ওয়াইডিশ টাইপের একটা ডেলিভারি করা যায়, ডেফিনেটলি শর্ট পিচ বল, ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি, ওই পার্টিকুলার লেংথটা মেনে যদি তাকে বল করা যায়, মানে তিনি টেনিসের মতো ফোর হ্যান্ড শট খেলতে গিয়ে বেশিরভাগ সময় দেখা গেছে মিস টাইম হয়ে নিজের উইকেটগুলোকে কিন্তু থ্রো ডাউন করে দিয়েছেন। এইভাবে কিন্তু এই সাউথ আফ্রিকার লাইন আপের সবচেয়ে ডেঞ্জারাস বা বিধ্বংসী ব্যাটার এই ডেভাল ব্রেভিসের উইকেটটা কিন্তু তুলে নেওয়া গেলেও যেতে পারে। আর এই পার্টিকুলার জায়গায় তার পক্ষে সেরা বাজির ঘোড়া হতে পারেন নান আদার দেন জাসপ্রীত বুমরা। বুমরাই এক্ষেত্রে ডেফিনেটলি সেরা বাজির ঘোড়া হতে পারেন বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস। হার্দিক পান্ডিয়াও এই কাজটা কিন্তু স্টিল করতে পারেন, কারণ ভালো ভালো শর্ট পিচ ডেলিভারি কিন্তু হার্দিক পান্ডিয়াও রিসেন্ট পাস্টে ডেলিভার করেছেন, শুধু ওই লেংথটা আর লাইনটা প্রপারলি ওই জায়গায় এক্সিকিউট করতে হবে। আর এছাড়া ট্রিস্টান স্টাবস আর মার্কো অ্যানসন, এই পার্টিকুলার দুই নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটারকেও কিন্তু কোনোভাবেই হালকা করে নিলে চলবে না ভারতের টিম ম্যানেজমেন্টের। এই দুজন আবার স্পিনটা কিন্তু খুব বড্ড ভালো খেলেন, মিড ওভার্সে তারা কিন্তু স্পিন নেগোশিয়েট করার কাজটা বেশ দারুণভাবে করতে পারেন। কিন্তু কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী যে লেভেলের বা যে মানের স্পিনার, স্পেশালি বরুণ চক্রবর্তী, তার ওই মিস্ট্রি স্পিন, তার ওই গুগলি ওই পার্টিকুলার ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের ডেলিভারিগুলো কিন্তু বেশ ভালো মতো ডিসিভ করতে পারে এই ট্রিস্টান স্টাবস আর মার্কো অ্যানসনদের। মার্কো অ্যানসনের হাইটটা যেহেতু বেশ অনেকটাই লম্বা, সেই কারণে বরুণ একটা স্ট্র্যাটেজি তার এগেনস্টে নিতে পারেন, একেবারে ফুল আর লেংথে একেবারে ফুলিশ টাইপের ডেলিভারিতে ওই জায়গায় মার্কো অ্যানসনকে মানে খেলার যাতে কোনো রকম তিনি রুম না পান বা আলটিমেটলি যাতে বলের কাছাকাছি রিচ করতে না পারেন, ওই পার্টিকুলার মানে করিডোরে যদি তাকে বল করে যাওয়া হয়, তাহলে ডেফিনেটলি মানে তার তো গুগলি বেশ ভালো মতোই টার্ন করে, ওই পার্টিকুলার চ্যানেলে তাকে বল করে তার এগেনস্টে বলটাকে ওই জায়গায় ভেতরের দিকে টার্ন করিয়ে যদি একবার তাকে মানে ব্যাটে বলে কানেক্ট না করিয়ে কিংবা সামান্য ওই ইনসাইড এজের শিকার করে দেওয়া যায়, তাহলে কিন্তু মার্কো অ্যানসনের উইকেটটা
খুব দ্রুতই চলে আসবে বলে আমার বিশ্বাস। আর ট্রিস্টান স্টাবসের ক্ষেত্রে সেরা বাজির ঘোড়া হতে পারেন কুলদীপ যাদব, স্পেশালি তার ওই অ্যাওয়ে ফ্রম দ্য বডি মানে ওই গুগলিতে। কুলদীপ যাদবের গুগলি মানে তো সেটা ট্রিস্টান স্টাবসের শরীরের বাইরে যাচ্ছে। ওই কুলদীপ যাদব কিন্তু সেরা বাজির ঘোড়া হতে পারেন ট্রিস্টান স্টাবসকে দ্রুতই প্যাভিলিয়নে ফেরানোর ক্ষেত্রে। আর এছাড়া কাগিসো রাবাডা সাউথ আফ্রিকার এই লাইন আপে লিডিং পেস বোলার হিসেবে যাকে মনে করা হয়, তিনি কিন্তু রিসেন্ট পাস্টে একেবারেই ভালো ছন্দে নেই। এই চলতি টি-20 বিশ্বকাপে তিনি বোধহয় 2টা না 3টা উইকেট পেয়েছেন, অজস্র হারে রান বিলিয়েছেন। আমার মনে হয় কাগিসো রাবাডাকে হয়তো আগামীকালের ম্যাচে নাও খেলাতে পারে সাউথ আফ্রিকা। মেবি এনরিক নরকিয়া কিংবা কোয়েনা মাফাখাকে তারা প্রথম একাদশে ফিরিয়ে আনলেও আনতে পারে। যারা লাস্টের ম্যাচটা খেলেছিলেন ইউএই এগেনস্টে, তাদেরকে হয়তো প্রথম একাদশে রেখে কাগিসো রাবাডাকে হয়তো বের করে দিলেও দিতে পারে। কিন্তু কাগিসো রাবাডাকে যদি বাই চান্স খেলিয়েও দেয়, রাবাডাকে কিন্তু শুরুর থেকে টার্গেট করা উচিত ভারতের ওই দুই ওপেনারের, স্পেশালি ঈশান কিষানের। আর তার পরবর্তীতে তিলক ভার্মা আর ক্যাপ্টেন সূর্যা কুমারেরও কিন্তু ওই রাবাডাকে টার্গেট করে ডেফিনেটলি তার ওই অফ ফর্মটাকে কাজে লাগিয়ে শুরুতেই কিন্তু সাউথ আফ্রিকার ওভারঅল বোলিং লাইন আপের উপর চড়া হওয়াটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আর এছাড়া লুঙ্গি এনগিডির এগেনস্টে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপকে। রিসেন্ট পাস্টে ভারতের এই গ্রুপ পর্বে 4 ম্যাচের মধ্যে খেয়াল করে দেখবেন পাকিস্তানের এগেনস্টে ম্যাচটা ছাড়া বাকি 3টা ম্যাচে কিন্তু ব্যাটিং কোলাপস হয়েছে। লুঙ্গি এনগিডি কিন্তু এই ক্ষেত্রে ওই পাওয়ার প্লের ভেতরে কিংবা পাওয়ার প্লে শেষ হওয়ার পরেও আরো 1টা বা 2টা ওভার যদি তাকে দিয়ে করানো হয়, ওই 2 বা 3 ওভারের মধ্যেই ভারতের কিন্তু ব্যাটিং কোলাপস ঘটিয়ে দেওয়ার তিনি কিন্তু ক্ষমতা রাখেন। তার চেঞ্জ অফ পেসের ডেলিভারি কিংবা লেংথ ভ্যারিয়েশন যেটি তিনি খুব ভালো মতো করতে পারেন, ওই পার্টিকুলার ডেলিভারিগুলোর এগেনস্টে কিন্তু খুব ভালো মতো সতর্ক থাকতে হবে। এছাড়া তিনি চেঞ্জ অফ পেসে কিন্তু খুব ভালো মতো শর্ট পিচ ডেলিভারিও করতে পারেন। সেইগুলোর এগেনস্টেও ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপকে কিংবা স্পেশালি টপ অর্ডার আর মিডিল অর্ডারকে বেশ সতর্ক থাকতে হবে। লুঙ্গি এনগিডির ওই ফার্স্ট স্পেলটা যদি ভারত কাটিয়ে দিতে পারে, তাহলে আপনি ড্যাম শিওর থাকতে পারেন ভারত যদি প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পায়, একটা বড় বা হিউজ টোটাল যে সাউথ আফ্রিকার এগেনস্টে তুলতে চলেছে সেটা নিয়ে আর কোনো রকম সন্দেহ থাকে না। আর এছাড়া সতর্ক থাকা উচিত মার্ক ওয়ানসনের এগেনস্টেও। রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে এই লেফট আর্ম পেস বোলার ওই মিডিল ওভার্সে গুরুত্বপূর্ণ টাইমে বল করতে এসে 1টা 2টা বা 3টা উইকেট তুলে অপোনেন্টের ওই রান তোলার গতিটাকেও যেমন কমিয়ে দিচ্ছেন, এট দ্য সেম টাইম ছোটখাটো একটা মিনি ব্যাটিং কোলাপসও ঘটিয়ে দিচ্ছেন, যার ফলে কিন্তু অপোনেন্ট টিমের উপর প্রেশারটাকে তিনি ভালো মতো ব্যাক করাচ্ছেন। যে পার্টিকুলার বিষয়টা আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচটাতেই দেখেছিলাম। সেই কারণে মার্ক ওয়ানসনের ওই লেংথ কিংবা তার চেঞ্জ অফ পেসের ওই ভ্যারিয়েশনগুলো মানে তিনি আসলে ঠিক কিভাবে কাজে লাগাচ্ছেন, সেই পার্টিকুলার বিষয়টার দিকে আমার মনে হয় ভারতের টিম অ্যানালিস্টে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপকে একটা স্বচ্ছ ধারণা দেওয়া উচিত যে তার এগেনস্টে ঠিক সফল কিভাবে হওয়া যাবে, কোন পার্টিকুলার চ্যানেলে মার্ক ওয়ানসনকে বল করতে বাধ্য করলে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপ তাকে ডমিনেট করতে পারবে, মিডিল ওভার্সে তাকেও পিটিয়ে ওই জায়গায় দ্রুত রান করতে পারবে। এছাড়া কেশব মহারাজ, যিনি এই পার্টিকুলার ম্যাচে সাউথ আফ্রিকার হয়তোবা একমাত্র লিডিং স্পিন বোলার হিসেবে থাকবেন, তার এগেনস্টেও কিন্তু রান তোলাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তিনিও যে খুব একটা ভালো ছন্দে রয়েছেন সেরকমটা একেবারেই নয়। আর ওই আহমেদাবাদের স্লাগিশ টাইপের কন্ডিশনটাকে ভারতের ব্যাটাররা কেশব মহারাজের এগেনস্টে কতটা ভালো মতো কাজে লাগাতে পারে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে ভারত প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পেলে আসলে ঠিক কতটা বড় স্কোর তুলতে পারে, কিংবা যদি তারা রান চেজও করে কেশব মহারাজকে কিন্তু শুরুর থেকেই টার্গেট করা উচিত ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপে। এই পার্টিকুলার কয়েকটা ক্ষেত্রে আমার মনে হয় সাউথ আফ্রিকার ওভারঅল টিমকে নিয়ে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট একটু ভালো মতো গেম প্ল্যান করে, একটু ভালো মতো যদি স্ট্র্যাটেজিক্যাল মানে গেম প্ল্যান নিয়ে যদি তারা মাঠে নামে, এই পার্টিকুলার কয়েকটা বিষয়ে যদি তারা ভালো মতো ধ্যান দিতে পারে, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি সাউথ আফ্রিকাকে আগামীকালের ম্যাচে হারাতে ভারতকে খুব একটা বেগ পেতে হবে না। আর ডেফিনেটলি ভারতের প্লেয়ারদেরও কিন্তু মানে ভারতের ওভারঅল ব্যাটিং আর বোলিং লাইন আপকে ওই প্ল্যান মাফিক ওই পার্টিকুলার পারফরমেন্সগুলো কিন্তু মানে প্রপারলি মাঠে এক্সিকিউট করতে হবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? আপনারা কমেন্টে জানান।